হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাতটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পুনরায় মাস্ক, পুনরায় লকডাউন। 2025 সালে করোনার মতো মহামারী বিশ্বজুড়ে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। তো চীনের উহান প্রদেশে ফ্লু সদৃশ ভাইরাসের তাণ্ডবের খবর যখন প্রথম শোনা গিয়েছিল তখন কেউ ভাবতে পারেনি যে এই মহামারী পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। এই মহামারী 1.4 কোটি মানুষের প্রাণ নিয়েছে এবং 40 কোটি মানুষকে প্রভাবিত করেছে। এই বিপর্যয়ের 5 বছর পেরিয়ে গেছে, তবে এর প্রভাব এতটাই গভীর ছিল যে মানুষ এখনো সেই ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেনি। তবে এখন আবারও বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা নতুন মহামারীর সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি কিছু বিপজ্জনক রোগের দিকে নজর দিলে বোঝা যায় আগামী মহামারী খুব কাছেই হতে পারে। 2024 সালে আফ্রিকার দেশগুলোতে একাধিক বিপজ্জনক রোগ ছড়িয়ে পড়েছে। এমপক্সের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছিল। বছরের শেষের দিকে বিশেষজ্ঞরা কঙ্গোতে একটি রহস্যময় রোগের সন্ধান পেয়েছিলেন। এটি গুরুতর ম্যালেরিয়ার একটি ধরন হিসেবে চিহ্নিত করা হয়, যা অপুষ্টির কারণে সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে পরবর্তী মহামারী নিশ্চিতভাবেই আসবে, তবে এটি কোথা থেকে শুরু হবে এবং কখন হবে তা বলা কঠিন। এই মহামারী 2025 সালেই শুরু হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক রোগ প্রতিরোধ কমিটির অন্তর্বর্তী পরিচালক মারিয়া ভ্যান কেরভোভ বলেছেন, হুও পাখির ফ্লু জাতীয় মহামারীর বিষয়ে উদ্বিগ্ন। এটি এখনো মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়ায়নি, তবে এটি দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতি উদ্বেগজনক। বর্তমান ব্যবস্থার আলোকে বিশেষজ্ঞরা বলছেন, যদি করোনার মতো মহামারী আবারও আসে তবে আমরা আগের তুলনায় এটি আরও ভালোভাবে মোকাবিলা করতে পারব। সাধারণত সরকারগুলো মনে করে যে করোনা ছিল একটি অপ্রত্যাশিত মহামারী যা কঠিন পরিস্থিতিতে ভালোভাবে পরিচালিত হয়েছিল। তবে এখন যে কোনো মহামারীর বিরুদ্ধে লড়াই করার শক্তিশালী পদ্ধতি রয়েছে। এর জন্য একটি আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, যা নেতাজি পারেননি তা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ কি নিয়ে বললেন কুণাল ঘোষ, জানবো। তো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মুখে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি, শুধু স্তুতি বলা বলে একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে তুলনা করলেন তিনি। এর আগে সারদা এবং নাইটিঙ্গেলের সঙ্গে তুলনা করা হয়েছিল, এবার নেতাজির সঙ্গে তুলনা, জানিয়ে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কুণাল ঘোষ বললেন, কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে নেতাজি সুভাষচন্দ্র বসুও আলাদা দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি ঐতিহাসিক বিপ্লবী, তবে সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। এখানেই থামলেন না কুণাল, এরপর প্রসঙ্গ তুললেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তিনি বলেন, প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন, ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ সফল হয়েছেন তাহলে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে কেউ কিছু না বললেও তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায় কালীঘাট শিবির এবং ক্যামাক স্ট্রিট শিবিরে। তার মধ্যে তৃণমূল নেতার এই বক্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতিতে রত আছেন কুণাল ঘোষ সহ বিভিন্ন নেতারা, যারা তৃণমূলের গোষ্ঠী সমীকরণে নবীন প্রজন্মের নেতা বলেই পরিচিত ছিলেন। সেই জায়গা থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য এবং তার কথাই শেষ কথা, এই বিষয়টি বারে বারে ধ্বনিত হচ্ছে তাদের গলায়। এই পর্যায়ে বলতে গেলেই সংসদীয় রাজনীতিতে নেতাজি সুভাষের থেকেও সফল মমতা বন্দ্যোপাধ্যায়, তা শোনা গেল তৃণমূল নেতার গলায়। যে কুণাল এতদিন অভিষেকপন্থী হিসেবে পরিচিত ছিলেন, সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন উক্তি নিয়ে এবার আলোচনা চলছে রাজনীতির আনাচে কানাচে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, সিএএ এর বিরোধিতা করে সীমান্ত উন্মুক্ত রেখে বাংলাদেশিদের স্বাগত জানাচ্ছেন। খোলা চিঠিতে অনুপ্রবেশ ইস্যুতে মমতার দ্বিচারিতা তুলে ধরলেন শুভেন্দু। তো
তো বাংলাদেশে মৌলবাদীদের হাতে শাসন ক্ষমতা চলে আসার পর থেকেই ভারতকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলি। আর সেই ষড়যন্ত্রের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে ব্যাপক হারে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ ঘটানো। গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ বহুগুণ বেড়ে গেছে ভারতে। আসাম, ত্রিপুরা প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যগুলি এই নিয়ে সতর্ক থাকলেও পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিশেষ করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ক্রমাগত অভিযোগ করে আসছেন যে বিএসএফ ক্যাম্পে এবং উন্মুক্ত সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেশ কিছু এলাকায় জমি দিচ্ছেন না, যে কারণে পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অনুপ্রবেশ হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মন্ত্রী ফিরহাদ হাকিমরা দাবি করছেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের জন্য দায়ী একমাত্র বিএসএফ। এইবারে এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়ে তার দ্বিচারিতা নিয়ে তুলোধনা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে লেখা শুভেন্দু অধিকারীর ওই খোলা চিঠির বিষয়বস্তু হলো বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিএসএফ এর উদ্দেশ্য করা দায়িত্বজ্ঞানহীন এবং অবমাননাকর মন্তব্যের জবাব। তিনি রাষ্ট্রের গৌরব বিএসএফ এর মতো একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে জনসমক্ষে মুখ্যমন্ত্রীর বিবৃতিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিয়ে না হলে কাছের মানুষের সঙ্গে আর যেতে পারবেন না ওয়োতে। কাপেলদের জন্য কোন নিয়ম চালু করছে ওয়ো জানুন। তো কাপলদের জন্য অত্যন্ত জনপ্রিয় হচ্ছে ওয়ো হোটেল। অবিবাহিত দম্পতিরা অনেক সময় কাছের মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ওয়ো রুম বুক করে থাকেন। তবে এবার নতুন নিয়ম আনতে চলেছে ওয়ো। ভ্রমণ বুকিং প্রধান ওয়ো অংশীদার হোটেলগুলির জন্য একটি নতুন চেক ইন নীতি চালু করেছে, যা এই বছর কার্যকর করার নির্দেশিকা দেওয়া হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী অবিবাহিত দম্পতিরা আর চেক ইন করতে পারবেন না ওয়ো হোটেলে। সংশোধিত নীতির অধীনে সমস্ত দম্পতিকে সম্পর্কের প্রমাণ হিসেবে বৈধ প্রমাণ উপস্থাপন করতে বলা হবে। অনলাইন বুকিং সহ চেক ইন করার সময় ওয়ো স্থানীয় সামাজিক সংবেদনশীলতার সাথে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। তবে সকল শহরে নয়, আপাতত ওয়ো অবিলম্বে এটি নিশ্চিত করার জন্য মিরাটে তার অংশীদার হোটেলগুলিকে নির্দেশ দিয়েছে। পরবর্তীতে এই নির্দেশ অন্যান্য শহরেও বহাল করা হতে পারে বলে জানা যাচ্ছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শ্যামা সুন্দরী মন্দিরে তছরূপ হয়নি, কমিটিকে ক্লিন চিট বিজেপির, পাড়া নির্বংশ হবে অভিষেক পুরোহিতের। তো শ্যামসুন্দরী মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় এবার আসরে নামলো বিজেপি পদ্ম শিবিরের দাবি, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের ভিত্তিহীন অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। যে কর্তৃপক্ষের বিরুদ্ধে চাল পাচার, আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে, তাদের ক্লিন চিট দিয়ে বঙ্গ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে দীর্ঘদিন ধরে সুকিয়া স্ট্রিটের মন্দিরের তহবিলে হাত বসাতে চাইছে তৃণমূল, কিন্তু সেটা করতে পারেনি, তাই এই রকম কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। বঙ্গ বিজেপির বক্তব্য, রাজনৈতিক হস্তক্ষেপের জেরে শ্যামাসুন্দরী মন্দির বন্ধ হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ তৃণমূলের গুন্ডা এবং স্থানীয় কাউন্সিলর আক্রমণ থেকে রক্ষা করতে ইতিমধ্যেই মা কালী, মহাদেব এবং জগন্নাথ দেবের মূর্তি সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির সেই অভিযোগ নিয়ে আপাতত তৃণমূলের তরফে কোনো মন্তব্য করা হয়নি। তবে নিজেদের অভিযোগের প্রমাণ হিসেবে দুটি ভিডিও শেয়ার করেছে বিজেপি। একটি ভিডিওয় যে ব্যক্তিকে কথা বলতে দেখা গিয়েছে তিনি পুরোহিত বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। অপর ভিডিওর প্রেক্ষিতে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে পুরোহিতের পরিবারকে হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা উত্তম হালদার এবং সাঙ্গ পাঙ্গোরা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সুপ্রিম কোর্ট বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো সন্তানদের সাবধান, যদি বাবা মাকে দেখাশোনা না করা হয় তবে তাদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। তো আজকের সময়ে অনেকেই তাদের বাবা মাকে সঠিকভাবে দেখাশোনা না করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। এমন সময়ে তারা বাবা মায়ের নামে থাকা সম্পত্তি নিজেদের নামে করে নেন। কিছু ক্ষেত্রে বাবা মায়ের সম্পত্তি নিজেদের নামে করার পর তাদের বৃদ্ধাশ্রমে পাঠানো বা বাড়ি থেকে বের করে দেওয়া হয়, অথবা বাড়িতে রেখেই তাদের উপর মানসিক নির্যাতন চালানো হয়। কিন্তু এবার দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে রুখে দাঁড়িয়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জানিয়েছে যদি সন্তানরা বাবা মায়ের যত্ন না নেয় তবে তাদের সেই সম্পত্তির ওপর কোনো অধিকার থাকবে না। আদালত তার রায়ে বলেছে যদি সন্তানরা বাবা মায়ের সম্পত্তি নিজেদের নামে করার পর তাদের সঠিকভাবে দেখাশোনা না করে তবে সেই সম্পত্তি তাদের ফেরত দিতে হবে। আদালত জোর দিয়ে বলেছে প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। আদালত বলেছে যদি সন্তানরা বাবা মাকে দেখাশোনায় ব্যর্থ হয় তবে প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইন অনুযায়ী বাবা মা তাদের দেওয়া সম্পত্তি এবং উপহার প্রত্যাহার করতে পারেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট 2007 সালের প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনালগুলোকে ক্ষমতা দিয়েছে যাতে সন্তানরা তাদের বাবা মায়ের সঠিকভাবে যত্ন না নিলে সেই সম্পত্তি ফেরত দেওয়া হয়।
তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।